আলাইকুম সাহিত্যপ্রেমিক বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরেকটি উপন্যাস ইন্দিরা। ইন্দিরা একটি পারিবারিক ও হাস্যরসাত্মক উপন্যাস হলেও এর মধ্যে রয়েছে কিভাবে একজন মহিলা বিভিন্ন চড়াই উতরাই পার করে অবশেষে তার প্রিয় মানুষের কাছে পৌঁছেছেন। তো চলুন বন্ধুরা, উপন্যাসটি শুরু করার আগে আমরা আগে জেনে নেই চরিত্রগুলো সম্পর্কে। এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ইন্দিরা, যাকে ঘিরেই উপন্যাসটি আবর্তিত হয়েছে। আর তার স্বামী আছেন উপেন্দ্রবাবু। তার বাবা হচ্ছেন মনিহরপুর গ্রামের মহেশখালী গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, যার টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল। তিনি হচ্ছেন হরিশঙ্কর রায়। তো বন্ধুরা, দেখা যাচ্ছে প্রথমে উপন্যাসের শুরুতেই ইন্দিরা বলছে যে তার বয়স হচ্ছে কত বছর, 19 বছর। সে সময়কার 19 বছর একটু বেশিই হয়েছে। এখনকার জমানাতে আমাদের যেমন দেখা যায় একটু বেশি ম্যাচিউর হই, বা এটা কোনো ব্যাপার না, কিন্তু তখনকার মানুষের মধ্যে এটা একটা কনসার্নের বিষয় ছিল। তো যাই হোক, তাকে বিবাহ দেওয়া হয় উপেন্দ্রবাবুর সাথে। কিন্তু উপেন্দ্রবাবুর মানে পারিবারিক সচ্ছলতা তাদের থেকে খুব কম ছিল। তো পিতা মনে করেছেন যখন এই উপেন্দ্রবাবু নিজে ইনকাম করে মানে পরিবারকে খাওয়ানোর মতো মানে সঞ্চয় করতে পারবে, তখনই কেবল মেয়েকে তারা শ্বশুর বাড়িতে পাঠাবে। তো এই জন্য দেখা যায় বিয়ের পরে কি করেছেন, হরিশঙ্কর রায় তার নিজের বাড়িতেই ইন্দ্রকে রেখে দিয়েছেন। তো এভাবে এটা গেল। তারপরে আছে আমাদের আরো সুভাষিনী, রমণী বাবু, এরপর আছে রামরাম দত্ত। এগুলো আমরা পড়তে অর্থাৎ উপন্যাস বলতে বলতে আপনাদেরকে এই সকল চরিত্রের সাথে পরিচয় করে দেব। তো বন্ধুরা, প্রথমে তো যেটা বললাম, তাকে বিয়ে দেওয়ার পরে তার বাবার গৃহে রেখে দেওয়া হয়েছিল। তো তারপরে কি হয়েছে, তারপরে এই যে যেটা অর্থাৎ তার স্ত্রীকে না দেওয়ার কারণে উপেন্দ্রবাবুর ভেতরে একটু কষ্ট লাগে যে আমি বিবাহ করেছি কিন্তু আমার বউকে দেওয়া হয়নি, কারণ আমার মানে আর্থিক সচ্ছলতা নেই, এই জন্য। তো উনি এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করেন, রাতারাতি অনেক বড় হয়ে যান। তো সেক্ষেত্রে আবার দেখা যায় হরিশঙ্কর রায় বলেন যে আঙুল ফুলে কেলা গাছ, ঠিক আছে, এই কথাটা তিনি ওইখানে ব্যবহার করেছেন। তো যাই হোক বন্ধুরা, উপেন্দ্রবাবু এরপরে যখন সচ্ছল হলেন, তখন মানে রূপোর মানে পালকি করে তিনি তার বউকে নেয়ার জন্য পাঠিয়ে দিলেন। তো দেখা যায় তার বউয়ের সাথে অর্থাৎ ইন্দ্রিয়ার সাথে প্রচুর সম্পদ দিয়ে বা সম্পদ বা সোনা গয়না দিয়ে তাকে কি করা হলো, শ্বশুর গৃহে যাওয়ার জন্য পাঠানো হলো। তো এই পথিমধ্যেই ছিল একদল ডাকাত দল, ঠিক আছে। এটা কালোদিঘি নামে একটা এলাকা আছে, ওই এলাকাটা খুব নির্জন ছিল। ওই এলাকাটায় খুব মানে ডাকাতি হতো, মানুষ ওইদিকে একা চলতো না, ঠিক আছে। তো ইন্দিরা বলছে আচ্ছা সমস্যা নেই, আমি ভয় পাবো না। আর ওর সাথে অনেক বেয়ারা, এরপরে অনেক 4 জন পাঠাই দেওয়া হয়েছিল, তো সেজন্য বলছে যে সমস্যা নেই। কিন্তু যখন এরা মানে পালকি নিয়ে এই যে কালো দিঘি পাড়ে এরা আসলো, তখন এই দিঘির জল দেখে কেউ জল পান করতে গেল, অর্থাৎ রেখে পালকি রেখে কেউ জল পান করতে গেল, কেউ স্নান করতে গেল। তো তখন কি হলো বন্ধুরা, তখন গাছের উপর থেকে হুট করে নেমে আসলো একদল ডাকাত, এসে পালকিটা তুলে তারা একটা গভীর বনের মধ্যে নিয়ে গেল। তো তারপরে কি করা হলো, ইন্দিরার গায়ের গহনা, শাড়ি, দামি শাড়ি সবকিছু রেখে দিয়ে একটি মলিন জীর্ণ শাড়ি তাকে দিল পরিধান করতে। তো ইন্দিরা মানে বলছে যে এতদিন পরে স্বামী গৃহে যাব, সেটা যেতে পারছি না। তো সে একদম নিরাশ হয়ে সে বাগানের মধ্যেই ছিল, ভাবছে যে হয়তো বাঘ অথবা সাপে তাকে ধ্বংসন করে দিবে, মানে তার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সকালবেলা উঠে দেখে সোনালী সূর্য উঠেছে, কিন্তু তার জীবনের কোনো বিনাশ হয়নি। তো যাই হোক, এরপরে এইখান থেকে উদ্ধারকর্তা হচ্ছেন কি রামরাম দত্ত। তো উনি ওনাকে দেখিয়ে বুঝেছেন, যদিও পরনে মলিন শাড়ি ছিল, তারপরেও বুঝতে পেরেছে এটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো রামরাম বসু তাকে কি করলো, নিয়ে গেল। তো রামরাম বসুর পরিবার কি করবেন, ওইখান থেকে কলকাতা যাবেন। কলকাতায় ওইখানে যাবে, তাই তাই জন্য তার পরিবারের মহিলাদের সাথে করে ইন্দিরাকে কলকাতা নিয়ে গেলেন। ইন্দিরা কেন কলকাতা নিয়ে গেলেন, কারণ কলকাতাতে বলেছিল যে ইন্দিরার একজন
খুড়ো আছে তাকে খুঁজে দিলেই, তার সাথে পরিচয় করিয়ে দিলে, অর্থাৎ তার সাথে কথা বলে চিঠি দিলেই তার বাবা মাকে সে মানে জানাতে পারবে যে সে এরকম এই জায়গাতে আছে, সেখান থেকে এসে বাবা মা যাতে করে নিয়ে যেতে পারে। তো সে আশায় তারা সবাই কলকাতা গেল, কিন্তু পরিচয়হীন ভাবে গ্রামে একজন মানে কি বলবো এক্সাক্ট পরিচয় ছাড়া গ্রামে খুঁজে পাওয়া সম্ভব হলেও শহরে কিন্তু শুধু একটা নাম দিয়ে একটা লোককে খুঁজে পাওয়া যায় না। তো সেটাই হলো, কলকাতা যাওয়ার পরে ইন্দিরা আর তার ওই খুড়োকে খুঁজে পেল না। এখন রামরাম বাবু কি করবেন? তো সেক্ষেত্রে দেখা যায় ওনাকে ইন্দিরাকে অফার দিল কি ঘর কন্যার কাজ করতে, ঠিক আছে, মানে আর কি যে বুয়া আছে না সে কাজটা করবে কিনা এই জন্য। কারণ সুভাষিনী একজন কাজের লোক দরকার ছিল। সুভাষিনী তাকে দেখেই বুঝতে পেরেছিল যে এ একজন খুব ভালো পরিবারের মেয়ে। তো সুভাষিনী তাকে বললো কি যে ঠিক আছে, তোমাকে আমাদের বাসায় কাজ করতে হবে না, আমি তোমাকে কাজের অফার দিচ্ছি না, তুমি আমাদের বাসায় কেবল আমাদের সাথে রান্না করবে, সেটা পারবে কি? তো তারপর দেখা যায় সুভাষিনীর সাথে এই ইন্দিরার খুব একটা ভালো সম্পর্ক হয়। তো এরপরে দেখা যায় সুভাষিনীর হাজবেন্ড ছিল রমণী বাবু। রমণী বাবুকে বলা হলো তার গ্রামের পরিচয় দেওয়া হলো, কিন্তু ইন্দিরা তার গ্রামের ডাকঘরের ঠিকানাটা দিতে পারেনি। তো দেখা যায় ডাকঘর ঠিকানা ছাড়া একজন মানুষকে আসলে মানে খুঁজে পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। তো চিঠি পাঠালো, চিঠি আবার ফেরত আসলো, সেক্ষেত্রে কি হলো না, চিঠি গিয়ে ওই খবরটা তাকে আর দেয়া হলো না। তো তারপরে দেখা যায় সেখানে আবার সে মহেশখালীর অর্থাৎ হাজবেন্ডের বাড়ির ঠিকানাতে চিঠি পাঠানোর চেষ্টা করলো কে, রমণী বাবু, ঠিক আছে। তো সেক্ষেত্রেও সে একই কথা, তখনও সে কি করতে পারেনি, তখনও সে ওই ডাকঘরের ঠিকানাটা মনে করতে পারেনি বা জানে না। তো সেক্ষেত্রে আবারও তাকে মানে পরিচয় করা সম্ভব হয়নি। তো এইরকম ভাবে চলছিল প্রায় কয়েক বছর। তারপরে হুট করে কি হলো, কোইন্সিডেন্ট বলা যায়। এখন রামরাম বাবুর ভেতরে একটা মানে জানতো আগে, কিন্তু সে আর কাকে বলেনি, ইন্দিরাকে বলেনি যে এরকম এরকম। তো একদিন বললো যে ঠিক আছে, আমার এক ব্যবসায়িক কাজে আমার এক ক্লায়েন্ট আসবে, একটু ভালোভাবে রান্না করো রাতের বেলাতে। তো রান্না সেই অনুযায়ী হলো, রান্না অনেক ভালো রান্না করা হলো। তো সার্ভের দায়িত্ব পড়লো কার উপরে, ইন্দিরার উপরে। ইন্দিরা সে খাবার পরিবেশন করতে গেল, যখন গিয়ে মানে বড় ঘোমটা টেনে গেল, কিন্তু যখন ঘোমটার আড়াল থেকে ওই লোকটাকে দেখলো, তখন মানে কিছু একটা পরিচিত পরিচিত মনে হচ্ছিল তার। তো সে আহ, প্রথমে গিয়ে যেমন আজকালকার মেয়েরা ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারে, তো তো সে ডিরেক্ট অ্যাপ্রোচ না করে সে কি করলো, সে আবারও চলে গেল কিচেনে, তারপর সেখান থেকে এসে আবার একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলো। এভাবে অর্থাৎ তাকে বাসায় নিয়ে আসা হলো। তো দেখা যাচ্ছে উপেন্দ্র বাবু মানে এই বিষয়টা তাকে দেখলো, তাকে দেখে কিন্তু মানে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আসলে কি এটা বুঝতে পারছিল না। আচ্ছা, তো দেখা যায় উপেন্দ্র বাবু চিনতে পারে না এভাবে, কিন্তু আসলে ইন্দ্রিয়া চিনতে পেরেছিল কিছুটা। তো দেখা যায় সে যখন একটু ফাঁকা সুযোগ পেল, সে গিয়ে উপেন্দ্র বাবুর সাথে একটু পরিচয় করার চেষ্টা করলো। কিন্তু এখানে আর একটা কাজ হচ্ছে, মানে একটা মানে কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি। সেখানে হচ্ছে এইখানে যে কাজে গেছে তখন সে ইন্দিরা নিজের নামটাকে পরিবর্তিত করে কুমুদিনী রেখেছিল। বলেছিল যখন যখন নাম জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেছিলেন আমার নাম কুমুদিনী। তো যখন ওই লোকটা দেখতে মানে জিজ্ঞেস করলো রমন বাবুকে মেয়েটা কে, ওটার পরিচয় কি, তো তখন রমন বাবু আর কি করেননি, সে সঠিক পরিচয় দেননি। সঠিক পরিচয় অর্থাৎ ওই মেয়েটার মানে যা, আচ্ছা ইন্দিরার যে পরিস্থিতি সেটা সব তাকে বলেনি, ঠিক আছে। তো এরপরে কি হলো, এরপরে এই ইন্দিরা আর হচ্ছে রমন বাবু কি করলেন, একটু এখানে একটু টেকনিক হয়েছে। তো রমন বাবু কি করলেন যে ঠিক আছে আমাকে এরকম এরকমের জায়গাটা, অর্থাৎ কি ওই যে তার বাবার বাড়ি সেখানে নিয়ে যাবেন, ঠিক আছে, এটা বললো কে, ইন্দিরা। তখন বলা আচ্ছা ঠিক আছে, তো নিয়ে যাবেন। এখন উনি ভাবতেছে যে এটাই কি আমার ইন্দিরা, অর্থাৎ উনি ইন্দিরার মানে ইন্দিরা নিজের যে সাথে ঘটে যাওয়া বিবাহের দিন বাসরাতের দিন যা ঘটেছিল সেগুলো যখন মানে উপেন্দ্রবাবু জিজ্ঞেস করছিলেন, তখন তিনি বলছিলেন। তো তখন বুঝছিলেন কি যে উপেন্দ্রবাবু হচ্ছে হয়তো তুমি মায়াবিনী, না হয় ইন্দিরা নিজে, আমি আশা করি তুমি যেন ইন্দিরাই হও। অর্থাৎ ওনার মানে প্রিয় ব্যক্তিটা অর্থাৎ কুমুদিনীকে খুব ভালো লেগে গেছে তার। তো এই প্রিয় ব্যক্তিটা বা পছন্দের ব্যক্তিটা যদি সেই আগের ওয়াইফ হয় তাহলে এটা ভালো, মানে এর থেকে ভালো কপাল আর কি হয়। তো সেভাবে তারা যাত্রা করলো, গিয়ে তার বাবার বাড়িতে রেখে তো উপেন্দ্র আবার নিজের বাড়িতে চলে গেল। যখন ইন্দিরা বাবার বাড়িতে গেল তখন কি হলো, তখন আর সে এই যে তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আর কাউকে বলেনি, কিন্তু তার বোন, যে বোন ছিল তার বোনকে বলেছিল। তার বোনকে এগুলো বলতে
তার বোন কি করলো, তার বোনও লুকিয়েছিল। যখন পরের দিন আবার হ্যাঁ বন্ধুবাবু আসলো, তখন জিজ্ঞেস করলো যে যখন এইখানে কি কুমুদিনী আছে বা ইন্দিরা আছে, তখন বললো কেন, ওই যে কালো দিঘির পাড়ের ঘটনার পরে তো ইন্দিরা আর আসেনি। মানে একটু মজা করছিল দুলা ভাইয়ের সাথে। যাই হোক, তো তারপরে দেখা যায় সে তার প্রিয় মানুষটাকে এভাবে পেয়ে যায় ও এখানে গল্পটা শেষ হয়। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।